সো আজকে হচ্ছে আমরা টপিক 1 শুরু করব, রাসায়নিক গতিবিদ্যা। এবং এই টপিকের আন্ডারে আমরা কি কি পড়বো? এই টপিকের আন্ডারে আমরা হচ্ছে বিক্রিয়ার হার নিয়ে কিছু ম্যাথ দেখব। বিক্রিয়ার হার থেকে ম্যাথ দেখব। তারপর হচ্ছে আমরা লাসাতেলের নীতি, যেটা তোমরা সবাই পারো। সো লাসাতেলের নীতি সম্পর্কিত কিছু জিনিসপত্র সলভ করব। আর অনেক কিছু আছে। আর মেইনলি এই রাসায়নিক গতিবিদ্যা পার্টটার মধ্যে আমরা কি করব? আমরা হচ্ছে ক্রম নিয়ে আলোচনা করব। হ্যাঁ, বিক্রিয়ার ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, শূন্য ক্রম। সো এই জিনিসটায় অনেকেরই প্রবলেম আছে, আমরা জানি। সো ক্রম নিয়ে হচ্ছে আমরা ডিটেলস কথাবার্তা বলবো। তো এটাকে হচ্ছে আমরা পার্ট দেই, পার্ট। আচ্ছা, সো রাসায়নিক গতিবিদ্যার আজকে হচ্ছে ক্লাস 1। চলো শুরু করি। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে শুরুতে তোমরা বই খুললে দেখবা যে গ্রিন কেমিস্ট্রি নামে একটা পোর্শন আছে। তো ওই পোর্শনের আন্ডারে তোমার কিছু জিনিসের সংকেত নির্ণয় করতে দেয়। যে তোমরা হয়তো বা দেখছো সিএফসি, এইচসিএফসি, এই সমস্ত জিনিসগুলার গাঠনিক সংকেত নির্ণয় করতে দেয়, কম বেশি তোমরা দেখছো। হ্যাঁ, তো সিএফসি সম্পর্কে সবারই কম বেশি আইডিয়া আছে। তো এখানে আমরা আসলে কিছু শর্টকাট প্রশ্ন দেখব বা কিছু গাঠনিক সংকেত নির্ণয় করার ওয়ে দেখব। হ্যাঁ, এগুলো আসলে বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশনে খুব আসতে দেখা যায়। ভার্সিটি অ্যাডমিশনের জন্য এইখানে যে টপিকটা পড়াবো সেটা খুব ইম্পর্টেন্ট। তো এই টপিকের নামটা কি? ফ্রেয়নের সংকেত নির্ণয়, গাঠনিক সংকেত নির্ণয়। তো দেখো, তোমরা হচ্ছে সিএফসি গ্যাসের নাম শুনছো, তাই না? এখন এই সিএফসি গ্যাসের তোমার মূল ক্ষতিকারক দিকটা কি বলতে পারবা? একটু কমেন্টে জানায় দাও তো, এরা আসলে কি করে, কি ক্ষতি করে। সিএফসি গ্যাস তোমার আমাদের জীবন ও জীবিকার জন্য এক ধরনের ক্ষতির কারণ। সেটা কি ক্ষতি করে সেটা আমাকে একটু জানায় দাও কমেন্টে। আচ্ছা, তো এখানে আমরা একটু আসি। সিএফসি, এটার পূর্ণরূপটা কি? সিএফসির পূর্ণরূপ হচ্ছে ক্লোরো, ফ্লোরো এবং হচ্ছে কার্বন। সো এই নামটা দেখেই বোঝা যায় আসলে এই ধরনের গ্যাসে কি কি উপাদান থাকে। ক্লোরিন থাকে, তো ক্লোরিন থেকে আসছে হচ্ছে তোমার ক্লোরো। ফ্লোরিন থাকে, ফ্লোরিন থেকে আসছে হচ্ছে ফ্লোরো, আর হচ্ছে কার্বন থাকবেই। ওকে, সো ক্লোরো, ফ্লোরো, কার্বন, এটাকে আসলে সিএফসি গ্যাস হিসেবে বলা হয়। তো এরা কি ধরনের ক্ষতি করে? এরা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষতির জন্য দায়ী থাকে, তাই না? মনে আছে মনে হয়, তোমরা আগেও পড়ছো, 9, 10ও ছিল। এরা হচ্ছে ওজোন লেয়ারের ধ্বংস সাধন করে, ওজোন লেয়ারের ক্ষতির জন্য দায়ী থাকে, ওকে। আচ্ছা, তো এখন এই সিএফসি গ্যাস আসলে তোমরা কোথায় দেখে থাকবা? এই সিএফসি গ্যাস কিন্তু তোমরা দেখবা রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়। হ্যাঁ, তারপর এয়ার কন্ডিশনারগুলোতে মাঝে মধ্যে ব্যবহার করা হয়। সো এই সিএফসি গ্যাসগুলা কিন্তু কোনো না কোনো কারণে যদি তোমার ওই সমস্ত রেফ্রিজারেটর থেকে লিক করে, তাহলে কিন্তু এগুলা বায়ুমণ্ডলে চলে গিয়ে ওজোন স্তরের ক্ষতি সাধন করে। হ্যাঁ, সো এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য তোমার সিএফসি গ্যাসের প্রচলন এখন বর্তমানে অনেকটাই কমে গেছে। তো এখন যে জিনিসটার প্রচলন শুরু হয়েছে সেটা হচ্ছে আরেক ধরনের গ্যাস, এটাকে আমরা বলতেছি হচ্ছে এইচসিএফসি। তো এইচসিএফসির পূর্ণরূপ কি? এখানে একটা হাইড্রোজেন আসছে, তাই হচ্ছে হাইড্রো ক্লোরো ফ্লোরো কার্বন। ওকে, সো এই সিএফসি গ্যাসগুলোর তুলনায় এইচসিএফসি গ্যাসগুলা কিন্তু কম ক্ষতিকারক। তার পেছনে কারণ আছে। এই সিএফসি গ্যাসগুলার আয়ুকাল হচ্ছে 100 বছরের মতো হয়ে থাকে। হ্যাঁ, প্রায় 100 বছর। সো এরা অনেক দিন যাবত হচ্ছে ক্ষতি সাধন করতে পারে। আর তোমার এই যে এইচসিএফসি, এই সমস্ত গ্যাসের আয়ুকাল হচ্ছে 2 থেকে 10 বছর। সো এরা অতদিন যাবত ক্ষতি করতে পারে না বায়ুমণ্ডলের ওজোন স্তরের। সো এইটা হচ্ছে একটা কারণ এইচসিএফসি গ্যাস ব্যবহার করার। এছাড়াও আরেকটা কারণ আছে,
যে ট্রপোস্ফিয়ার অঞ্চলের OH এর প্রতি তোমার HCFC গ্যাসে যে হাইড্রোজেন থাকে, বিশেষ করে কার্বন এবং হাইড্রোজেন যে বন্ডটা থাকে, সেই বন্ডের সংবেদনশীলতা বেশি। হ্যাঁ, সো দেখা যায় যে এই HCFC গ্যাসে হাইড্রোজেনের যেহেতু অস্তিত্ব থাকে, সো হাইড্রোজেনের অস্তিত্ব থাকার কারণে তোমার কার্বন হাইড্রোজেনের এই বন্ডটা আগে ভাঙে OH এর সাথে গিয়ে এক ধরনের বিক্রিয়ায় লিপ্ত হয়, এখান থেকে হাইড্রোজেন বের হয়ে। সো দেখা যায় যে তোমার মেইনলি এই HCFC গ্যাসের ক্লোরিনটা কিন্তু ক্ষতির জন্য দায়ী থাকে, ওজনের সাথে গিয়ে ক্রমান্বয়ে ফ্রি রেডিক্যাল হিসেবে রিঅ্যাকশন করে, তোমরা আগে দেখছো। সো দেখা যায় যে কার্বন হাইড্রোজেনের এই বন্ডটা বেশি সংবেদনশীল হয় ওই ট্রপোস্ফিয়ার অঞ্চলের OH এর সাথে বিক্রিয়া করার জন্য। তো এই ক্ষেত্রে তোমার কার্বনের সাথে যে ক্লোরিন বন্ধন আছে, ওই ক্লোরিন বন্ধনটা আসলে ভাঙে না। হ্যাঁ, সো এই কারণে দেখা যায় ক্লোরিন বন্ধন যেহেতু ভাঙে না HCFC-তে, এই কারণে দেখা যায় তোমার এই HCFC গ্যাসটা আমাদের জন্য বেশি ভালো। হ্যাঁ, তো এটা হচ্ছে রিজন। যাই হোক, এগুলা হচ্ছে অবজেক্টিভের কিছু ইনফরমেশন আমি দিলাম। তো সিএফসির ব্যবহার বর্তমানে অনেক কমে গেছে, HCFC-র ব্যবহার বাড়ছে, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। সো এগুলা দেখে অনেকের একটু কনফিউশন লাগতে পারে যে আসলে চেহারাগুলা কীরকম, ভাইয়া বন্ডের কথা বললেন বুঝলাম না। সো না বুঝার কিছু নেই, আমরা হচ্ছে স্ট্রাকচার দিয়ে আস্তে আস্তে দেখাই দিব। তো এবার এখানে চলে আসো, দেখো সিএফসি ও HCFC-র বাণিজ্যিক টাইপকে আমরা বলে থাকি হচ্ছে ফ্রেয়ন, বা অনেক জায়গায় দেখবে এভাবেও বলা আছে ফ্রিয়ন। সো এই নামটা তোমরা অনেকেই দেখছো। তো সিএফসি এবং HCFC-র বাণিজ্যিক টাইপটা হলো ফ্রেয়ন। হ্যাঁ, সো যেটা দিয়ে আসলে আমরা সচরাচর বিজনেসটাকে রান করি। হ্যাঁ, তো অনেক সময় দেখবা বলা হয় যে ফ্রেয়ন 12 দেন আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ, অথবা বলা হইতে পারে ফ্রেয়ন 112 আমাকে দেন। সো এই যে বাণিজ্যিক যে লেনদেন, সেখানে আসলে এই সিএফসি কিংবা HCFC এদেরকে ওইভাবে প্রকাশ করা না হয়ে ফ্রেয়ন হিসেবে বলা হয়। হ্যাঁ, আচ্ছা, তো এখন চলো এখানে আমরা একটা সংকেত নির্ণয়ের ওয়েটা শিখি। দেখো, এই সংকেত নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা রুল জানতে হবে। সো এখানে আমরা রুলটা একটু শিখব। আচ্ছা, তো দেখো অনেক সময় তোমাকে এভাবে বলা হইতে পারে যে ফ্রেয়ন XYZ এর সংকেত নির্ণয় করো, ফ্রেয়ন XYZ এর সংকেত নির্ণয় করো। সো বেসিক্যালি এখানে আসলে গাঠনিক সংকেতটাই জানতে চায়, তুমি আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত দুইটাই দিয়ে দেবে। ওকে, সো অনেক সময় বলবে এরকম ফ্রেয়ন XYZ, তো XYZ এর এখানে কি থাকবে, বিভিন্ন সংখ্যা থাকতে পারে। যেমন ধরো এরকম থাকলো ফ্রেয়ন 112, এইটার গাঠনিক সংকেত নির্ণয় করো, এরকম একটা প্রশ্ন থাকলো। অথবা অনেক সময় দেখবে এভাবেও বলা হইতে পারে যে CFC XYZ এর সংকেত নির্ণয় করো, অথবা এভাবেও বলা হইতে পারে যে HCFC XYZ এর সংকেত নির্ণয় করো। সো এই ধরনের কথাবার্তা যদি বলা থাকে, তাহলে আসলে তুমি কিভাবে সংকেতটা নির্ণয় করবা? হ্যাঁ, তো সেটা নির্ণয় করার জন্য আমাদের যে শর্টকাট ওয়েটা আছে বা ট্রিকটা আছে, সেটা হচ্ছে এরকম 90 যোগ করতে হয়। হ্যাঁ, সো এখানে যা কিছুই থাকুক না কেন, X, Y এবং Z, এর সাথে কি করবা, এর সাথে হচ্ছে তুমি 90 যোগ করবা। সো 90 যোগ করার পরে তোমার একটা নতুন সংখ্যা আসবে। হ্যাঁ, এরকম কিছু একটা ABC, নতুন একটা সংখ্যা। সো এই সংখ্যার প্রত্যেকটা অক্ষর, মানে প্রত্যেকটা এলিমেন্ট আসলে ভিন্ন ভিন্ন কিছু নির্দেশ করবে। প্রথম যে এলিমেন্টটা থাকবে সেটা সবসময় কার্বন সংখ্যাকে ইন্ডিকেট করবে। হ্যাঁ, কার্বন সংখ্যা। দ্বিতীয় যে এলিমেন্টটা থাকবে সেটাকে যদি বি দ্বারা প্রকাশ করি, সেটা সবসময় হাইড্রোজেন সংখ্যাকে ইন্ডিকেট করবে। আর তৃতীয় যে এলিমেন্টটা থাকে সেটাকে যদি সি দ্বারা প্রকাশ করি, সেটা সবসময় ফ্লোরিন সংখ্যাকে ইন্ডিকেট করবে। সো একটা হচ্ছে কার্বন, দ্বিতীয়টা হচ্ছে হাইড্রোজেন সংখ্যা, আর তৃতীয়টা হচ্ছে ক্লোরিন সংখ্যা। সরি, ক্লোরিন না, ফ্লোরিন সংখ্যা। আচ্ছা, সো এরপরে যদি আমাদের কার্বনের
হাত ফাঁকা থেকে যায় সেই সমস্ত ফাঁকা হাতে ক্লোরিন বসে হাতগুলা পূর্ণ করতে হবে, হ্যাঁ, বা ক্লোরিন বসে হাতগুলা পূর্ণ করে ফেলবে। সো এই হচ্ছে ব্যাপার। এভাবে আসলে আমরা গাঠনিক সংকেত নির্ণয় করার একটা ওয়ে দেখব এখানে। ওকে, সো দেখো তোমাকে হচ্ছে প্রথম প্রশ্ন এটা দিছে। তো এখানে বলছে যে ফ্রেয়ন 12 এর সংকেত নির্ণয় করো। সো সংকেত বলতে আসলে আমরা গাঠনিক সংকেত, গাঠনিক এবং হচ্ছে আণবিক সংকেত দুইটাই লিখে দিব, আণবিক সংকেত, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো আমাদের যে রুল সেই রুল অনুসারে আমরা আগাই। সো ফ্রেয়ন 12 বলা হয়েছে। আচ্ছা, সো আমরা যেটা করব এটাকে হচ্ছে এই XYZ এর সাথে মিলায় দেখতে পারি, হ্যাঁ। তো এখানে দেখো 12 আছে, দুইটা সংখ্যা আছে। তো সামনের সংখ্যাকে আমরা 0 ধরে নিতে পারি। যখন এরকম দুইটা সংখ্যা থাকবে তখন সামনে 0 আছে এরকম ধরে নিবা তোমরা, হ্যাঁ, পিছনে না, সামনে 0 আছে। তো 0 1 2, তো এইটাকে আসলে আমরা ওই XYZ এর সাথে তুলনা করতে পারি। সো নিশ্চয়ই তাহলে এরকম কিছু একটা দেওয়া আছে, ফ্রেয়ন 0 1 2। তো এটা হচ্ছে আমার X, এটা Y, এটা হচ্ছে Z। জাস্ট মিলানোর জন্য মিলাইলাম। তো কি করব, আমার টার্গেটকে আমরা হচ্ছে 90 যোগ করব। সো আমি হচ্ছে 90 যোগ করলাম। সো 90 যোগ করার পরে আমার কি দাঁড়াচ্ছে, এখানে এখানে থাকতেছে হচ্ছে 2, 9 আর 1 হয়ে যাইতেছে হচ্ছে 10, 10-এর 0 হাতের হলো 1, তাহলে 0 আর 1 হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এটা কিরকম দাঁড়ালো, এটা হচ্ছে 102 দাঁড়ায় গেল। ওকে, তো এখন চলো আমরা একটা কাজ করি। আমরা বলছিলাম যে যোগ করার পরে প্রত্যেকটা অক্ষর বা এলিমেন্ট এক একটা কিছু নির্দেশ করবে। যেমন প্রথমে যেটা থাকবে সেটা ইন্ডিকেট করবে হচ্ছে কার্বন সংখ্যা বা কার্বন নাম্বার। দ্বিতীয় যেটা থাকবে সেটা ইন্ডিকেট করবে হচ্ছে হাইড্রোজেন সংখ্যা বা হাইড্রোজেন নাম্বার। তৃতীয় যেটা থাকবে সেটা ইন্ডিকেট করবে হচ্ছে ফ্লোরিন নাম্বার। ওকে, আচ্ছা, তো ঠিক আছে। তো এখন দেখো কার্বন আছে কয়টা, কার্বন আছে হচ্ছে একটা, এই একটা কার্বন আছে। আমি যেটা করলাম কার্বন দিলাম। এখন আমরা জানি কার্বনের হাত ফাঁকা কয়টা, হাত হচ্ছে 4টা, তাই না। আচ্ছা, এখন বলছে যে হাইড্রোজেন আছে কয়টা, হাইড্রোজেন আছে হচ্ছে 0টা, মানে একটা হাইড্রোজেনও নাই এখানে, ঠিক আছে। তার মানে কার্বনের কোনো হাতেই হাইড্রোজেন বসবে না। এবার এখানে চলে আসি, এখানে কি দেখতেছি ফ্লোরিন সংখ্যা আছে হচ্ছে 2টা। তো ঠিক আছে, কার্বনের 2টা হাতে 2টা ফ্লোরিন দিয়ে দেই, ফ্লোরিন দিলাম। ওকে, দেখো এরপরে আমাদের কার্বনের আরও 2টা হাত ফাঁকা থেকে যায়। সো ফাঁকা হাতে যেন আমাদের কি বসাইতে হবে, ফাঁকা হাতে হচ্ছে ক্লোরিন বসায় পূর্ণ করতে হবে। তাহলে আমরা ক্লোরিন বসায় দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই গাঠনিক সংকেত ফ্রেয়ন 12-এর। তো আমি যদি আণবিক সংকেতটা লিখতে চাই তাহলে সেটাকে কিভাবে লেখা যায়, দেখো কার্বন একটা, ফ্লোরিন হচ্ছে 2টা, তাহলে CF2, আর ক্লোরিন আছে হচ্ছে 2টা, তাহলে Cl2, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে গাঠনিক সংকেতটা দেখাইছি আর এখানে হচ্ছে আণবিক সংকেতটা দেখাইছি। সো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, তো এই পর্যন্ত বুঝছো সবাই? সে ইয়েস, আমরা হচ্ছে টানা ক্লাস নিতেছি, অনেক কিছু শেষ করব। আর দেখি এটা 30টা ক্লাসের মধ্যে শেষ করার ইচ্ছা আছে, টোটাল 30টার মধ্যে শেষ হবে আর কি। এখন হচ্ছে 23তম ক্লাস, হয়তো আরও বেশিও লাগতে পারে, আমি কোনো টপিক বাদ দিব না, আর খুব ডিটেলসে পড়াবো। ওকে, আচ্ছা, সবাই বুঝছো কিনা একটু কমেন্টে জানায় দাও। ইয়েস, দারুণ, হ্যাঁ, রাজ বলছে দারুণ, সেরা। ওকে, ভেরি গুড, ইয়েস। আর কেউ, আর কেউ? মানুষ খুবই কম, রাজি একাই সব কমেন্ট করতেছে। তোফায়েল আহমেদ আছে মনে হয়। আর কেউ? ইয়েস, ইয়েস। আচ্ছা, ঠিক আছে। তো আশা করি পরের ক্লাসগুলো থেকে মানুষ আর একটু বাড়বে এবং আমি রেগুলারই ক্লাস নিব। তোমরা দয়া করে গ্রুপটা একটু খেয়াল রাখবা, আমি রেগুলার ক্লাস নেওয়ার আগে পোস্ট দিব। আর শিডিউলের মতোই হবে, বাইরে যদি ক্লাস নেই এক্সট্রাভাবে, যেহেতু ফ্রি আছি, তো সেই ক্লাসগুলোর অ্যানাউন্সমেন্টও দিয়ে দিব। ওকে, সো এবার চলে আসো আরেকটা। চলে এটা আমাকে করে দেখাও তোমরা, এটা আমাকে বলো কিভাবে করব। সো চলো আমরা শুরু করি। CFC 112, সো এভাবে দেওয়া আছে। আমি কিন্তু আগেই বলছি যে অনেক সময় ফ্রেয়ন XYZ এভাবে থাকবে, CFC XYZ এভাবে থাকবে, আবার অনেক সময় HCFC
XYZ এভাবে থাকবে, ঠিক আছে? সো চলো আমরা এবার এটা একটু সলভ করার চেষ্টা করি। তো আগেই বলছিলাম কিভাবে, এই যে দেখো 112, সো 112-র সাথে কি করব, 90 যোগ করব। এটা আরেকভাবে করা যায়, 90 যোগ করা ইজিয়ার ওয়েতে করি। সো এবার কি হলো, এখানে হচ্ছে 2, 9 আর 1 হচ্ছে 10, 0 হাতের হলো 1, তাহলে এখানে আছে 1 আর 1 হচ্ছে 2, তাহলে 202, ঠিক আছে? আচ্ছা, তো চলো প্রথম যে এলিমেন্টটা সেটা কার্বন সংখ্যা, দ্বিতীয় এলিমেন্টটা হাইড্রোজেন সংখ্যা, তৃতীয় এলিমেন্টটা হচ্ছে ফ্লোরিন সংখ্যা। আচ্ছা, তোমরা সংকেতটা লিখে দাও, গাঠনিক সংকেত তো আর দেখাইতে পারবে না, আণবিক সংকেতটা লিখে দাও। তাহলে কার্বন হচ্ছে 2টা থাকবে, সো 2টা কার্বন যদি থাকে 2টা কার্বন দিয়ে দিলাম, এবং কার্বন একে অপরের সাথে কানেক্টেড থাকবে, সো কার্বনের বাকি হাতগুলো আমরা দিয়ে দিচ্ছি। তো হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 0টা, মানে হাইড্রোজেন থাকবে না। আচ্ছা, তো হাইড্রোজেন যদি না থাকে কোনো সমস্যা নেই। ফ্লোরিন আছে কটা, ফ্লোরিন আছে হচ্ছে 2টা, সো আমরা 2টা ফ্লোরিন দেই, 2টা ফ্লোরিন দিলাম। এটা তুমি যে কোনো হাতে দিতে পারো, 2টা ফ্লোরিন দিলাম। আর বাকি হাতগুলো হচ্ছে আমরা ক্লোরিন দিয়ে পূর্ণ করে ফেলবো, সো ক্লোরিন, ক্লোরিন আর হচ্ছে ক্লোরিন। আচ্ছা, তো হয়ে গেছে আমাদের গাঠনিক সংকেত। এবার হচ্ছে আণবিক সংকেতটাও বের করে ফেলি, যেহেতু দেয় নাই, না করলেও চলতো, তো আমরা করে ফেলি। তাহলে এটা কত হবে, C2, কার্বন আছে 2টা, আর ফ্লোরিন আছে কটা, ফ্লোরিন আছে হচ্ছে 2টা, আর ক্লোরিন আছে কটা, 1 2 3 4, 4টা, সো Cl4। আশা করি আমরা বুঝতে পারছি, এটাই আমাদের অ্যান্সার। ওকে, ভেরি গুড। দেখি তোফায়েল আহমেদ, C2F2Cl4, হ্যাঁ গুড, ভেরি গুড, হয়ে গেছে। আচ্ছা, তো এগুলো খুব ছোট ছোট জিনিস, প্রথম দিকে হচ্ছে ছোট ছোট সহজ সহজ জিনিস পড়াচ্ছি, আস্তে আস্তে আমরা অনেক ডিপে যাব আস্তে আস্তে। তো এবার চলে আসো এখানে। তো এখানে একটা জিনিস একটু খেয়াল করো, আমরা তো এতক্ষণ গাঠনিক সংকেত নির্ণয় করতেছিলাম বা আণবিক সংকেত নির্ণয় করতেছিলাম, এই যে, হ্যাঁ। সো যদি কখনো এরকম থাকে যে তোমাকে উল্টাটা করতে দিল, তোমাকে ধরো উল্টাটা করতে দিল, এটাও তো দিতে পারে, তাই না? নর্মালি হচ্ছে আগের কনসেপ্টটাই আসে বেশি। উল্টা যদি দেয় তার মানে কি হবে, সেটা মানে হচ্ছে আণবিক থেকে বা তোমার গাঠনিক থেকেও বলতে পারে, গাঠনিক থেকে তুমি কোথায় যাবা, তুমি হচ্ছে ফ্রেয়ন বা তোমার হচ্ছে CFC XYZ এ যাবা, হ্যাঁ, বাণিজ্যিক যে ফরম্যাটটা থাকে এই ফরম্যাটে চলে আসবা। সো এটা যদি করতে বলে, এটা কিভাবে করবা, হ্যাঁ, একটু দেখো তো পারবা কিনা, কেউ একজন কমেন্টে জানায় দাও, দেখি কে কে পারে। দেখি কে পারে, দেখি কমেন্টে জানান জানান, দেখি কে পারে। আই এম ওয়েটিং। কি বলছে, আচ্ছা আমি একটু কোশ্চেনটা পড়ি। এখানে বলছে C2H F3Cl2, সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের আণবিক সংকেত দেওয়া আছে। সো আণবিক থেকে আমাকে বলছে যে ফ্রেয়ন অথবা CFC অথবা HCFC এটার কি করতে, এটার বাণিজ্যিক ফরমেশনটা লিখতে বলছে। তো এখানে দেখো খুব ইজি, এটা কঠিন কিছু না। আগে কি করছিলাম, আগে হচ্ছে আমরা 90 যোগ করছিলাম, তাই না? সো কনসেপ্ট বলে আমাদের, যেহেতু আমরা উল্টাটা করতেছি তার মানে এবার 90 বিয়োগ করা লাগবে। সো 90 বিয়োগ করবা, ঠিক আছে, তো কিভাবে করবা সেটাও হচ্ছে দেখার বিষয়। দেখো, তা আমরা হচ্ছে এই যে আণবিক সংকেতটায় আসছি, এই আণবিক সংকেত থেকে আমরা কিছু জিনিস বুঝতে পারি। দেখো, কার্বন আছে হচ্ছে 2টা, আমরা এই কার্বন, তারপর হচ্ছে ফ্লোরিন কিংবা ক্লোরিন, এগুলো সম্পর্কে আইডিয়া পাইছি কখন বলো তো?
যখন আসলে আমরা এই ফরমেশন থেকে 90 যোগ করে ফেলছি, যোগ করে ফেলার পরে যা আছে সেগুলাই একেভাবে কার্বন, হাইড্রোজেন এবং ফ্লোরিনকে ইন্ডিকেট করতো। তার মানে আমরা বলতে পারি এই যে ফরমেশনটা, এই ফরমেশনটা আসলে যোগ করার পরের অবস্থা। হ্যাঁ, 90 যোগ করার পরের অবস্থা, সো 90 যোগ করার পরের অবস্থা যদি হয়ে থাকে, তাহলে একটু চিন্তা করো যে আমার এখানে কার্বন আছে কয়টা? কার্বন আছে হচ্ছে 2টা। ওকে, তারপরে দেখো পরের সংখ্যাটা হচ্ছে হাইড্রোজেনকে ইন্ডিকেট করতো, তাই না? তাহলে হাইড্রোজেন আছে হচ্ছে 1টা। আর তারপরে একটু চিন্তা করো যে ফ্লোরিন আছে হচ্ছে 3টা। সো এখানে পরবর্তী যে এলিমেন্টটা ছিল সেটা ফ্লোরিনকে ইন্ডিকেট করতো, তার মানে হচ্ছে 213। ওকে, একজন বলছে সুমায়া সুলতানা, ভাইয়া আপনি কি পরে ক্লাসটা ডিলিট করে দিবেন? দিব না ভাইয়া, কিন্তু তুমি এখন ক্লাস করবা না কেন বলো? কোথায় ক্লাস আছে তুমি? আচ্ছা, তো এটা হচ্ছে 90 যোগ করার পরের ফরমেশন। সো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এবার 90 বাদ দিই। বাদ দিলেই তো আমরা হচ্ছে এই যে এই পেছনের এই ফরমেশন থেকে এই জায়গাটায় চলে যেতে পারবো। ওকে, সো 90 বাদ দিই। চলো, 90 বাদ দিলে এখানে কত থাকে? এখানে থাকে হচ্ছে 3, আর এখানে আছে হচ্ছে 9। তাহলে এখানে কত থাকে? এখানে থাকে হচ্ছে 2, আর এখানে 1 চলে আসে, তাহলে এখানে থাকে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এটা কত হইলো? এটা দাঁড়াইছে হচ্ছে 123। ওকে, তার মানে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় গেছি। হ্যাঁ, সো দেখো, এখন তোমাদের আমি একটা প্রশ্ন করি যে এটাকে আমরা সিএফসি লিখব, সিএফসি 123 লিখব, নাকি হচ্ছে এইচসিএফসি 123 লিখব? বলো তো কোনটা হবে? কমেন্টে জানায় দাও, বলো তো কোনটা হবে? কমেন্টে জানায় দাও কোনটা হবে, সিএফসি 123 নাকি এইচসিএফসি 123? আচ্ছা, আমার মনে হয় খালি 2 জন ক্লাস করতেছে, রাজ আর তোফাইল। বাকি যারা ক্লাস করতেছো, বাকি 7-5 জন, তারা একটু আওয়াজ করো, কারা কারা ক্লাস করতেছো আমরা একটু দেখি। ভাইয়া আপনার পূর্বের ক্লাসগুলো কি পাওয়া যাবে না? হ্যাঁ বোন, পাওয়া যাবে, কোনো টেনশন নাই। আমরা ক্লাসের পরে এই কমেন্ট সেকশনটা একটু চেক করো, কমেন্টে আমি হচ্ছে আমার ইউটিউব প্লেলিস্টের লিংক দিয়ে দিব। সেখানে আমার আগের 22টা ক্লাসের প্লেলিস্ট সুন্দর করে সাজানো আছে। আচ্ছা, তো এই যে রাজ সঠিক অ্যান্সার দিছে, রাজ বলছে হচ্ছে এইচসিএফসি। হ্যাঁ, এটাই সঠিক অ্যান্সার, এটা হবে না, এটা হবে। কারণ কি? দেখো, আমাদের এই আণবিক সংকেতটার মধ্যে কিন্তু হাইড্রোজেন ছিল, তাই না? তার মানে আমাদের এই যে জিনিসটা, সেটা হচ্ছে হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। সো এই কারণে আমাদের হাইড্রোজেনটাকেও সঙ্গে নিছি। হ্যাঁ, সো যদি হাইড্রোজেন না থাকতো আণবিক সংকেতের মধ্যে, তাহলে সিএফসি বললেই চলতো। সো সিএফসি, অনেকে সিএফসি 123 লিখে দিবে, এটা কিন্তু ভুল হবে। কিন্তু তুমি যদি ফ্রেয়ন লিখো, ফ্রেয়ন 123 লিখো, তাহলে কিন্তু সমস্যা নেই, কারণ ফ্রেয়ন বলতে আসলে সবগুলাকেই বোঝায়। এই যে এখানে উল্লেখ করছি দেখো, সিএফসি কিংবা এইচসিএফসির বাণিজ্যিক টাইপটাই হলো ফ্রেয়ন। তো তুমি যদি ফ্রেয়ন 123 লিখো তাহলে কোনো সমস্যা নেই, বাট তুমি যদি এভাবে লিখতে চাও তাহলে এইচসিএফসি লিখতে হবে। আশা করি জিনিসটা বুঝতে পারছি। ক্লিয়ার? সে ইয়েস, ইয়েস, ইয়েস। মিতুল মহিমা, তোমাকে প্রথম দেখতেছি, ওয়েলকাম। আমাদের ক্লাস তোমরা রেগুলার করবা, আর আমাদের হচ্ছে কভার ফটোতে কিন্তু প্লেলিস্টটা না, সরি, আমাদের ক্লাসের শিডিউলটা দেওয়া আছে। সো তোমরা যারা ক্লাস করো নাই আগে, কখনো নতুন আসছো, তারা হচ্ছে আমার কেমিস্ট্রির আগের ক্লাসগুলো করে নিবা। আর আমরা ফ্রাই একাডেমির একটা চ্যানেল ক্রিয়েট করতেছি, সেখানে আমাদের টেস্ট পেপার সলভিংয়ের বাকি ক্লাসগুলোও প্লেলিস্ট আকারে সাজায় দেওয়া হবে। হ্যাঁ, কাজ চলতেছে। আচ্ছা, তো তোফায়েল আহমেদ বলছে ইয়েস, ক্লিয়ার। রাজ বলছে ইয়েস। ওকে, 2 জন ক্লাস করতেছে আমার। আচ্ছা, তো এইবার আমরা একটু নেক্সট টপিকে চলে আসি। তো এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। তো গ্রিন কেমিস্ট্রি মানেই বুঝতেছো, গ্রিন মানে হচ্ছে সবুজ, সবুজ গাছপালা, সবুজ পরিবেশ, এটা খুব ভালো লাগে। হ্যাঁ, সো
তোমার গ্রিন কেমিস্ট্রির মূল প্রস্তাবটাই হইতেছে বেশি উৎপাদ, বেশি উৎপাদ, কম বর্জ্য। মানে যখন একটা রাসায়নিক বিক্রিয়া করা হয়, সো বিক্রিয়ার মূল টার্গেটটা কি? মূল টার্গেটটা নিশ্চয়ই বেশি বেশি উৎপাদ তৈরি করা। সো উৎপাদ তৈরির ক্ষেত্রে যত কম বর্জ্য নির্গত হবে সেটাই আমাদের জন্য ভালো, তাই না? পরিবেশের জন্যও ভালো। সো সেটা আসলে তোমার পরিবেশকে গ্রিন করতেছে। হ্যাঁ, সো এরকম একটা কনসেপ্ট। গ্রিন কেমিস্ট্রির মূল কনসেপ্টটাই হইতেছে বর্জ্য পদার্থ কমায় ফেলা, বেশি বেশি উৎপাদ তৈরি করা। ওকে, আচ্ছা। সো তোফায়েল আহমেদ বলছে, ভাইয়া আপনার মডারেটররা কই? কি জানি মডারেটররা ভাবছে যে 10:30টায় ক্লাস হবে, হঠাৎ করে আমি আসলে একটু চেঞ্জ করছি ক্লাসটা, কারণ রাতে ক্লাস দিলে অনেকেরই প্রবলেম হয়, আর আমি যেহেতু ফ্রি আছি, রাতের দিকে একটা কাজ আছে। সো ওরা মনে হয় জানে না, আর জানলেও হয়তো এই টাইমে ওদের ক্লাস আছে। আচ্ছা, তো যাই হোক, গ্রিন কেমিস্ট্রির যে মূল নীতিটা, সো মূল নীতিটা তোমরা মুখস্থ করতে পারো বই থেকে, করে ফেলো। আর এখানে আমি কিছু জিনিস আরও মুখস্থ করার জন্য বলবো, কারণ অবজেক্টিভের জন্য এই জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। সো এগুলো আসলে আমি পড়ানোর কিছু নেই, রিয়াকশন। তো এই রিয়াকশনের কিছু জিনিসপত্র মুখস্থ করতে হবে, এবং কোন কোন রিয়াকশনের মুখস্থ করতে হবে। তোমরা হেবারবস পদ্ধতির নাম শুনছো, 9-10-এও দেখছো, যে ওই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে যখন তুমি অ্যামোনিয়া প্রোডাকশন করতা, সো ওই যে একটা বিক্রিয়া ছিল, হ্যাঁ, তোমাদের মনে আছে কিনা? যেমন ধর আমি একটু লিখে দিই, নাইট্রোজেন প্লাস হচ্ছে হাইড্রোজেন, তো এই বিক্রিয়ায় তোমার হচ্ছে অ্যামোনিয়া তৈরি হইতো, তাই না? সো এই অ্যামোনিয়া যে তৈরি হইতো, এখানে তার একটা ডেলএইচ ছিল। সেই ডেলএইচটা কত? ডেলএইচটা আসলে এক্স্যাক্টলি এরকম কিছু একটা হয়, 92 কিলোজুল। হ্যাঁ, আর এই বিক্রিয়ায় তুমি খেয়াল করলে দেখবা তোমার কিছু প্রভাবক ছিল। সো প্রভাবক হিসেবে মনে হয় প্লাটিনাম ছিল, আর প্রভাবক সহায়ক হিসেবে অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা মলিবডেনাম ছিল। হ্যাঁ, সো এইটা ছিল হচ্ছে প্রভাবক, আর এরা ছিল হচ্ছে সহায়ক। প্রভাবককে সহায়তা করে বিক্রিয়া দ্রুত গতিতে সম্পন্ন করার জন্য। তো এটা হচ্ছে একটা বিক্রিয়া। তো এই বিক্রিয়াকে আমরা আসলে হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরির বিক্রিয়া বলে থাকি। তো এখানে এই বিক্রিয়ার 4টা জিনিস আসলে তোমাকে মনে রাখতে হবে। 4টা না, আসলে বিক্রিয়া তো মনে রাখতেই হবে, পাশাপাশি তোমার হচ্ছে তাপ, মানে কতটুকু তাপ নির্গত হয় এটা মুখস্থ করবা, কতটুকু চাপ এখানে প্রয়োগ করা লাগে বিক্রিয়াটা ঘটানোর জন্য সেটা দেখে নিও বই থেকে, আর কি ধরনের প্রভাবক ইউজ করা হয়। হ্যাঁ, সো এটাও তোমরা দেখে নিবা। সো এখানে আমি তাপটা লিখে দিছি, আর হচ্ছে প্রভাবক কোনটা ইউজ করা হয় সেটাও বলে দিছি, প্রভাবক সহায়কও বলছি। চাপটা তোমরা একটু দেখে নিবা বই থেকে। সো এরকম যে শিল্প উৎপাদনের নামধারী বিক্রিয়াগুলো আছে, হেবারবস পদ্ধতির সাহায্যে যে বিক্রিয়াটা করা হয়, সেই বিক্রিয়ার তাপ, চাপ, প্রভাবক তো জানতেই হবে, আর বিক্রিয়াটা তো জানতেই হবে। সো এটা গেল একটা। তারপর তোমরা শুনছো যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতির একটা ধাপে তোমার হচ্ছে সালফার ট্রাই অক্সাইড তৈরি করা হয়। সো সালফার ট্রাই অক্সাইড তৈরি করা হয় হচ্ছে সালফার ডাই অক্সাইড এবং অক্সিজেন, এরা হচ্ছে বিক্রিয়ক। এখানে এই যে নীল কালি দিয়ে যেটা লিখছি সেটা হচ্ছে বিক্রিয়ক, এরা বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। ঠিক একইভাবে সালফার ডাই অক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড তৈরি করে। সো এখানে যখন সালফার ট্রাই অক্সাইড তৈরি হয়, সেক্ষেত্রেও তোমার কিছু ডেলএইচ এর মান আছে, তাই না? তারপর তোমার প্রভাবক আছে, চাপ আছে, এগুলো মুখস্থ করবা। তারপর হচ্ছে যে বার্কল্যান্ড আইট পদ্ধতিতে যখন নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়, তো সেক্ষেত্রে তোমার নাইট্রোজেন এবং অক্সিজেন ব্যবহার করা হইতো বিক্রিয়ক হিসেবে। সো এবং ডেলএইচ এর একটা মান থাকতো, প্রভাবক থাকলে থাকতে পারতো। হ্যাঁ, সো সেটা বই থেকে দেখে নিবা। আবার অসওয়াল্ড পদ্ধতিতেও কিন্তু তোমার এই নাইট্রিক অ্যাসিডই তৈরি করা হয়, বাট সেক্ষেত্রে তোমার যে বিক্রিয়কগুলা থাকে, টোটাল স্টেপের একটা স্টেপের কথা বলতেছি, যে বিক্রিয়কগুলো থাকে সেই বিক্রিয়ক হিসেবে অ্যামোনিয়া এবং অক্সিজেনের অস্তিত্ব আমরা দেখে থাকি। সেখানেই আসলে তোমার ওই যে প্রভাবকের ব্যাপার আসে, চাপটা আসে। হ্যাঁ, এবং ওই বিক্রিয়ার স্পেসিফিক
যে স্টেপ, ওখানে আসলে কতটুকু ডেলেজ নির্গত হয় সেটা তোমার দেখতে হবে। সো এখানে দেখো টোটাল 4টা বিক্রিয়া জানতে হবে, 4টা বিক্রিয়ার তাপ, চাপ, প্রভাবক মুখস্থ করতে হবে ফর অবজেক্টিভ। হ্যাঁ, সো এগুলো আসলে বই থেকে খুঁজে খুঁজে বের করে একটা লিস্ট করে এটা তোমরা মুখস্থ করে ফেলবে। এটা আসলে আমার কাছে লেখা নেই, আমি এ কারণে তোমাদের দেখাইতে পারলাম, এটা তোমাদের নিজেদের কাজ। ওকে, সো এবার চলে আসো গ্রিন কেমিস্ট্রির কনসেপ্টটা কখন বিল্ড আপ হয়েছে সেইটা দেখব। তার আগে দেখে আসি যে আগে কি ধরনের বিষয় হইতো। দেখো আগে তোমার যখন আমরা বিক্রিয়ক দিতাম, সো এখানে একটা ডায়াগ্রাম দেখানো হইতেছে, আমরা ধরো বিক্রিয়ক অ্যাড করতেছি। তো বিক্রিয়ক অ্যাড করতেছি, এটা হচ্ছে কোনো একটা সিস্টেম যে বিক্রিয়ককে হচ্ছে তোমার প্রোডাক্টে রূপান্তরিত করে। হ্যাঁ, সো বিক্রিয়ক দিচ্ছি, এখানে হচ্ছে কাজ টাজ হয়েছে, কাজ টাজ হয়ে প্রোডাক্ট পাইছি হচ্ছে এই পরিমাণ। দেখো প্রোডাক্টের লাইনটা খুব সরু সরু একটা লাইন পাওয়া গেছে, যদিও আমরা বিক্রিয়ক অনেক মোটা বেশি বেশি অ্যাড করছিলাম। সো প্রোডাক্ট পাইতাম হচ্ছে আগে কম, আর আমাদের যে ওয়েস্টেজ মানে হচ্ছে বর্জ্য সেটা পাইতাম অনেক বেশি। দেখো এই জায়গাটা অনেক মোটা। তো এটা হচ্ছে আমাদের আগেকার একটা ব্যাপার ছিল, যখন গ্রিন কেমিস্ট্রির মূল কনসেপ্টটা তৈরি হয় নাই ওইভাবে। সো আমাদের এখানে আমরা দেখতেছি ওয়েস্টেজ বেশি, প্রোডাক্ট কম। সো এতে আমাদের আসলে অর্থনৈতিক ক্ষতি হইতো, লাভের তুলনায় ক্ষতিটাই বেশি হইতো, কারণ প্রোডাক্ট খুব কম পাইতাম। সো এর পরবর্তীতে দেখা গেছে ভিন্ন একটা কনসেপ্ট নিয়ে আসা হয়েছে, এবং গ্রিন কেমিস্ট্রির যে মডেলটা তখন তৈরি করা হয়েছে সেটা দেখতে অনেকটা এরকম। সেক্ষেত্রে যেটা করা হয়েছিল যে বেশি বেশি রিঅ্যাক্ট্যান্ট ঠিকই অ্যাড করা হইতেছে এখানেও, বাট দেখা গেছে এক্ষেত্রে তোমার ওয়েস্টেজের পরিমাণটা কমে গেছে এবং প্রোডাক্টের পরিমাণটা তুলনামূলক অনেক বেশি বাড়ছে, বেশি বেশি প্রোডাক্ট পাওয়া যাইতেছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? যখন এই যে ওয়েস্টেজগুলো ছিল, ওয়েস্টেজ কিন্তু আগে বেশ মোটা ছিল। সো এই মোটা অংশটুকুকে আমরা হচ্ছে দুইটা লাইনে ভাগ করে দিছি, একটা হচ্ছে বের হয়ে চলে গেছে, আর একটা হচ্ছে দেখো রিভার্স করতেছে, ব্যাকে আসতেছে। তো বেশি পরিমাণ প্রোডাক্ট কখন পাওয়া গেল? যখন আমরা কিছু পরিমাণ ওয়েস্টেজকে ফেলে দিছি, যেটা আসলে রিইউজেবল না, পুনরায় ব্যবহার করা যায় না, সেগুলো তো ফেলেই দিলাম। হ্যাঁ, এদিক দিয়ে বের হয়ে চলে গেছে। আর যে সমস্ত ওয়েস্টেজগুলো আছে যেগুলাকে পুনরায় ব্যবহার করা যায়, রিসাইকেল করা যায়, সেগুলাকে আবার আমরা রিসাইক্লিং প্রসেসের মাধ্যমে রিঅ্যাক্টেন্ট হিসেবে আবার চালু করছি। হ্যাঁ, সো এরা যখন আবার রিঅ্যাক্টেন্ট হিসেবে কাজ করতেছে, আস্তে 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 কিন্তু এখানে ওয়েস্টেজের পরিমাণ কম করে বের হচ্ছে, আবার প্রোডাক্ট বেশি করে পাওয়া যাচ্ছে। সেইভাবে এরকম রিসাইক্লিং প্রসেসের মাধ্যমে রিসাইকেবল যে ওয়েস্টগুলো আছে সেগুলোকে বারবার ব্যবহার করে 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 আমাদের প্রোডাক্টের অ্যামাউন্টটা অনেক বাড়ায় ফেলা সম্ভব হয়েছে, যেই সিস্টেমটা কিন্তু আগে ওইভাবে আমাদের কনসেপ্টে ছিল না। তো তোমাকে যদি প্রশ্ন করে যে গ্রিন কেমিস্ট্রির যে মেইন প্রিন্সিপল, সেই মেইন প্রিন্সিপলটা কি? মেইন প্রিন্সিপলটা হচ্ছে রিসাইকেল করা। হ্যাঁ, রিসাইক্লিংয়ের মাধ্যমে আমাদের বেশি বেশি প্রোডাক্ট কম পরিমাণ ওয়েস্টেজ বের করে দেওয়া। এতে কি হবে? এতে হচ্ছে পরিবেশেরও অনেক বেশি ভালো হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমরা এই পর্যন্ত বুঝলাম। 4 জন আছে। তো এবার চলে আসো আরেকটা জায়গায়, এখান থেকে কিছু ম্যাথ আসে, ছোট ছোট ম্যাথ। সেই ম্যাথগুলা অনেকেই করে না, এই ম্যাথগুলো সম্পর্কে খুব একটা ভালো জানেও না। সো আমি এখানে আসলে কিছু ম্যাথ করাবো যে ম্যাথগুলো একটু রেয়ার, হ্যাঁ, একটু ডিফারেন্ট টাইপের। সো দেখো এখানে হচ্ছে অ্যাটম ইকোনমির কিছু ম্যাথ করব। সো অ্যাটম ইকোনমিটা আসলে কি সেটা পরে বোঝাচ্ছি। তো অ্যাটম ইকোনমির মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি যে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট পাওয়ার জন্য কোন বিক্রিয়াটা বেশি কাজের। সো একটা প্রোডাক্ট পাওয়ার জন্য অনেক ধরনের রাস্তা আছে বা বিক্রিয়া আছে, তাই না? ধরো এখানে আমরা একটা প্রোডাক্ট তৈরি করতে চাই, সো অনেক ধরনের রাস্তা আছে, রাস্তা 1, রাস্তা 2, রাস্তা 3। অথবা আমি বলি ধরো তুমি কোনো একটা জায়গায় যাইতে চাও, ধরো তুমি বুয়েটে যাইতে চাও, সো বুয়েটে যাওয়ার জন্য তো অনেক রাস্তা আছে, হ্যাঁ, অনেক অলিগলি ঘুরে আসতে পারো। সো এগুলাকে এভাবে দেখানো হইতেছে। এখন তোমাকে বাঁচতে হবে ওরকম একটা রাস্তা, যেই রাস্তাতে তুমি গেলে
তোমার জন্য সেটা লাভবান হবে। হ্যাঁ, যেমন বুয়েটে যাইতে হলে তুমি হয়তো বা খেয়াল করবা যে তোমার কত কম সময়ে যাওয়া যায়, সো তুমি ওইভাবে রাস্তা সিলেক্ট করবা, তাই না? যেমন 1 নাম্বার রাস্তা ধরো সিলেক্ট করলা, এখানে মাত্র 2 মিনিট সময় লাগে, বাকিগুলো তো অনেক বেশি বেশি লাগে। বাট কেমিস্ট্রির ক্ষেত্রে অ্যাটম ইকোনমিতে জিনিসটাকে এভাবে বলতে পারো যে ধরো তোমার একটা প্রোডাক্ট তৈরি করতে হবে, সো ওই প্রোডাক্ট তৈরি করার জন্য তোমার অনেকগুলো বিক্রিয়া আছে, তাই না? সো তোমার পক্ষে যেই বিক্রিয়াটা করাটা ইজিয়ার এবং যে বিক্রিয়া করার মাধ্যমে তুমি প্রোডাক্টের পরিমাণ অনেক বেশি পাইতে পারো, সেটাই আসলে তোমার জন্য লাভবান হবে, তাই না? আর অ্যাটম ইকোনমির মাধ্যমে আসলে আমরা ওই ওয়েটাই খুঁজে বের করি যে কোন ওয়েটার মাধ্যমে আমাদের বেশি পরিমাণ প্রোডাক্ট পাওয়া যাবে। প্রোডাক্ট তো সবভাবেই পাওয়া যায়, বাট বেশি পরিমাণ প্রোডাক্ট পাওয়াটা হচ্ছে মেইন কনসেপ্ট। তো দেখো এখানে আমরা একটু দেখাইতে চাই, দেখো এখানে হচ্ছে CH4 আছে, CH4। তো মিথেন এটাকে দহন করা হইতেছে, দহন করানো হইলে আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে আর পানি তৈরি হয়েছে। সো হাইড্রোকার্বনের দহন বিক্রিয়া আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়, এটা আমরা জানি। আর এখানে যেটা করা হয়েছে, এখানে হচ্ছে মিথেন ইথেন, ইথেন নেওয়া হয়েছে। সো এটা হচ্ছে মিথেন আর এটা হচ্ছে ইথেন। সো ইথেনের সাথে দহন বিক্রিয়া করছি, অক্সিজেন দিয়ে পোড়াইছি, এখানেও আসলে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হয়েছে। হ্যাঁ, সো দুইটা কেসে আমরা দেখতেছি একই ধরনের উৎপাদ তৈরি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে পানি। তো আমরা ধরে নিলাম যে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? পানিটা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ না, আমরা ধরো কার্বন ডাইঅক্সাইড পাইতে চাই। সো আমাদের তো দুইটা ওয়ে, মিথেন থেকেও পাইতে পারি, আবার ইথেনের দহনের মাধ্যমেও পাইতে পারি। সো কোনটা আমাদের জন্য বেশি এফিশিয়েন্ট, বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড কোন ওয়ের মাধ্যমে তৈরি করা যাবে, সেটা আমাদের দেখার বিষয়। সো সেটা সমাধান দিবে অ্যাটম ইকোনমি। সেই জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করি, AE ইকুয়াল কাঙ্ক্ষিত উৎপাদের ভর, মানে আমি যেটা পাইতে চাই কাঙ্ক্ষিত উৎপাদের ভর, ডিভাইডেড বাই সকল বিক্রিয়কের ভর। মানে আমরা যদি 1 নাম্বার সমীকরণটার মাধ্যমে চিন্তা করি, তাহলে সকল বিক্রিয়কের ভর বলতে এই যে যা যা আছে, মিথেন এবং হচ্ছে অক্সিজেন, এটা নিচে আমরা হিসাব করব, অথবা আমরা সকল উৎপাদের ভরও হিসাব করতে পারি। এই যে নিচে যা আছে সকল উৎপাদের ভরও হিসাব করতে পারি। যেটাই করো না কেন আমাদের রেজাল্ট আসলে একই আসবে, তুমি করে দেখো রেজাল্ট একই আসবে। সো এখানে আমরা যেটা করছি, এখানে আমরা হচ্ছে নিচে সকল বিক্রিয়কের ভরটা হিসাব করছিলাম, বিক্রিয়কের ভর, তুমি উৎপাদেরটাও করতে পারো, বিক্রিয়কের ভর। সো দেখো আমি হচ্ছে অ্যাটম ইকোনমি ক্যালকুলেট করব 1 নাম্বার সমীকরণের জন্য। ওকে, সো চলো শুরু করি। আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ কি? কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মানে আমরা কার্বন ডাইঅক্সাইড পাইতে চাই। সো দেখো উপরে কি, উপরে হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, তার মানে কার্বন ডাইঅক্সাইডের জন্য এখানে আসছে হচ্ছে 44, আমরা জানি 16 দুগুণে 32 আর হচ্ছে 12, 44। আর নিচে আমরা চিন্তা করব কি, সকল বিক্রিয়কের ভর। তো দেখো এখানে কত লেখা হয়েছে, এখানে লেখা হয়েছে 16, 16 মানে কত, মিথেন আর হচ্ছে অক্সিজেন, 16 দুগুণে 32 আর হচ্ছে 2টা আছে, হ্যাঁ 2টা আছে, সো 2 দিয়ে গুণ হয়েছে। তো এইভাবে আমরা আসলে জিনিসটা ক্যালকুলেট করছি। তাহলে 32 দুগুণে কত হয়, 64 আর হচ্ছে 16। তাহলে টোটালটা ক্যালকুলেট করলাম এবং বুঝতেই পারতেছো যে নিচে বিক্রিয়কের ভরটা বেশি আসবে, সো ভাগ করলে আসলে আমাদের দশমিক আসবে। সো সুন্দর একটা ফরম্যাট দেওয়ার জন্য আমরা হচ্ছে পার্সেন্টেজ হিসাব করি, 100 দিয়ে গুণ করে দিছি, সো এটা 55% আসছে। ওকে, ঠিক আছে। তাহলে 1 নাম্বারের জন্য, মানে কার্বন ডাইঅক্সাইড তৈরির 1 নাম্বার যে প্রসেস, সেটার জন্য অ্যাটম ইকোনমি আমরা ক্যালকুলেট করছি হচ্ছে 55%। আচ্ছা, এবার চলো 2 নাম্বারটা ক্যালকুলেট করি, 2 নাম্বার ওয়েটা ক্যালকুলেট করি। সো সেক্ষেত্রে আমরা দেখতেছি কি এখানে বিক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড আছে 44 আর হচ্ছে 2 আছে সংখ্যা, সে কারণে 2 দিয়ে গুণ করে দিছি। করার পরে নিচে আসো, এবার কাঙ্ক্ষিত উৎপাদের অংশটুকু শেষ, এবার হচ্ছে সকল বিক্রিয়কের ভর। সেখানে দেখো C2H6 আছে, তো C2H6
কার্বন 12 × 24 আর 6 মানে হচ্ছে 30, আর এখানে 7/2, এই যে 7/2 অক্সিজেন হচ্ছে 32। তো এটা ক্যালকুলেট যখন করলাম এটার মান আসছে হচ্ছে 61.97%। আমরা দেখতেছি এক্ষেত্রে অ্যাটম ইকোনমি বেশি আসছে আর এক্ষেত্রে অ্যাটম ইকোনমি কম আসছে। এখন আমাদের জন্য কোনটা ব্যবহার করা বা কোন ওয়েটা ফলো করা সবচেয়ে যুক্তিসঙ্গত বা এফিশিয়েন্ট, তুমি বলো, কমেন্ট একটু জানাও কোন ওয়েটা ব্যবহার করা সবচেয়ে যুক্তিসঙ্গত বা এফিশিয়েন্ট, তোমরা কমেন্টে একটু জানায় দাও। মাত্র 3 জন আছে ক্লাসে, খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আচ্ছা, কমেন্টে একটু জানায় দাও কোন ওয়েটা ব্যবহার করা সবচেয়ে বেশি এফিশিয়েন্ট। 1 নাকি 2? 1 বড় না 2 বড়, বলো। 1 অথবা 2, কোন ওয়েটা? দেখো, এটা খুবই ইজি। যেহেতু অ্যাটম ইকোনমি 2 নাম্বারে হচ্ছে বেশি আসছে, সো 2 নাম্বার ওয়েটা আমাদের জন্য বেশি উপযোগী। কেন বেশি? কারণ তুমি একটু চিন্তা করে দেখো এটা কেন বেশি উপযোগী হবে বোঝা যায়। দেখো, কাঙ্ক্ষিত উৎপাদের পোর্শনটা কিন্তু উপরে, তাই না? সো উৎপাদের পোর্শনটা উপরে, সো দেখো মান বেশি আসার ক্ষেত্রে কে দায়ী? উপরের অংশটুকু দায়ী। আর কোথায় উপরের অংশটুকু বেশি আছে? নিচেরটাতে বেশি আছে বলেই কিন্তু 61.97 আসছে, তাই না? তার মানে আমরা বলতে পারি যেহেতু এই জিনিসটা বেশি, তাই তোমার অ্যাটম ইকোনমি যখন ক্যালকুলেট করছি তখন আমরা সিদ্ধান্ত নিতে পারছি যে আমাদের 2 নাম্বার প্রসেসটা হচ্ছে বেশি উপযোগী। হ্যাঁ, কারণ কাঙ্ক্ষিত উৎপাদ বেশি হইলেই কিন্তু এই মানটা হচ্ছে বেশি আসবে। সো আশা করি বুঝতে পারছি বিষয়টা। ওকে, আচ্ছা, সবাই বুঝতে পারছো? একটু জানাও, কমেন্টে জানায় দাও। ক্লিয়ার? ইয়েস, ইয়েস। যে 3 জন আছো 3টা ইয়েস দেখতে চাই। আরেকটা মনে হয় আমি, নাকি নাজমুল ভাইও আসছে তোমাদের ক্লাস করতে, বাহ। আচ্ছা, তো সবাই বুঝতে পারছে। ওকে, ঠিক আছে। তো আমরা আজকের দিনের লাস্ট টপিক সেটা একটু দেখব। এটা দেখো, সাস্টে একটা প্রশ্ন আসছিল, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব রেয়ার। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আসলে সবাই ওইভাবে পারে না বা সূত্র জানে না, দেখেও নাই কোনোদিন। হ্যাঁ, সো দেখো, সাস্টে আসছিল 16-17 সালের দিকে। তো এখানে আবার কি জানতে চাইছে? এখানে হচ্ছে ই ফ্যাক্টর জানতে চাইছে। সেটা আবার একটা ভিন্ন জিনিস, কিন্তু অ্যাটম ইকোনমি একরকম জিনিস, ই ফ্যাক্টর হচ্ছে আরেক রকম জিনিস। হ্যাঁ, তো এগুলো একটু বুঝতে হবে। দেখো, ই ফ্যাক্টর মানে কি? পূর্ণরূপ যদি আমরা বলি তাহলে হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। সো এখানে আমরা একটা কথা বলে আসি। দেখো, অ্যাটম ইকোনমি যত বাড়বে তত ভালো। হ্যাঁ, ভালো। আর অ্যাটম ইকোনমি যত কমবে, ভালোর পরিমাণ তত কম হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সো এটা এখানে দেখো, এখানে হচ্ছে ই ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। সো এটা কীরকম সেটা আমরা একটু দেখব। সো আমরা একটা আইডিয়া নিতে পারি। দেখো, ই ফ্যাক্টরকে এভাবে প্রকাশ করা হয় ই। এই সূত্রটা কীরকম? সূত্রটা হচ্ছে মোট বর্জ্য ডিভাইডেড বাই মোট উৎপাদ। এবং এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, এই মোট উৎপাদটা কিন্তু অবশ্যই কাঙ্ক্ষিত উৎপাদ, মানে তুমি যেটা চাও, কাঙ্ক্ষিত। আরে কাঙ্ক্ষিত রে, কাঙ্ক্ষিত উৎপাদ, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখো। উপরে আছে কি? মোট বর্জ্য। তাহলে একটু চিন্তা করে দেখো যে তোমার ই ফ্যাক্টর যত বেশি হবে, ই ফ্যাক্টরের মান যত বেশি হবে, সেটা কি ভালো নাকি খারাপ? আমাকে একটু জানাও তো, ভালো নাকি খারাপ? এটা একটু জানাও।
ই ফ্যাক্টর যদি বেশি হয় সেটা কি ভালো নাকি খারাপ, একটু কমেন্টে জানাও। দেখো উপরে আছে বর্জ্য, তাই না, উপরে আছে বর্জ্য, তাহলে ই ফ্যাক্টর বেশি হওয়ার ক্ষেত্রে অবশ্যই বর্জ্যের কন্ট্রিবিউশনটা বেশি থাকবে, তাই না? তাহলে বর্জ্য যদি বেশি হয় তাহলে এটা খারাপ না ভালো, জানায় দাও তো কমেন্টে দেখি। এটা কিন্তু খারাপ। সো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যত কম রাখা যায় বা যত কম আসবে সেটা হচ্ছে ভালো, আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যত বেশি আসবে সেটা কিন্তু তত খারাপ। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছি বিষয়গুলো। তো এখন দেখো আমাদের আসলে কোনটা ভালো বা খারাপ কিছু বলে নেই। সো এখানে একটা বিক্রিয়া দিছে, এখানে কি জানতে চাইছে সেটা একটু দেখি। CH2 ডাবল বন্ড CH CH2Cl, তার সাথে পানি দিয়ে বিক্রিয়া করানো হইতেছে, এরপরে দেখতেছি এখানে CH2 ডাবল বন্ড CH CH2OH এরকম কিছু একটা আসছে। সো এখানে আসলে বুঝতেই পারতেছো কি ঘটনা ঘটছে, H আর OH ছিল, তো এখানে একটা ক্লোরিন ছিল এই কার্বনের সাথে। সো এখানে যেটা হয়েছে ক্লোরিন এবং হাইড্রোজেন এরা বের হয়ে চলে গেছে HCl হিসেবে, আর এখানে OH-টা বসে গেছে, দেখো এই যে কর্নারে OH-টা বসে গেছে। আচ্ছা, সো এই বিক্রিয়ায় CH2 ডাবল বন্ড CH CH2OH এটা হচ্ছে আমাদের উৎপাদ, আর বাকি যেটা আছে এটাও কিন্তু আসলে উৎপাদ, বাট এটা আসলে কাঙ্ক্ষিত উৎপাদ না, এটা বেসিক্যালি বর্জ্য হিসেবে কাউন্ট করতে হবে। কারণ ওরা বলেই দিছে, দেখো ওরা বলেই দিছে যে এটা হচ্ছে উৎপাদ, মানে এটা আমাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত এবং HCl বর্জ্য। হ্যাঁ, সো এটাকে বর্জ্য হিসেবে আখ্যায়িত করছে। বলছে বিক্রিয়াটির ই ফ্যাক্টর কত, সো চলো বের করে ফেলি। দেখো এই যে এখানে করা হয়েছে ই, উপরে হচ্ছে মোট বর্জ্য, এখন বর্জ্য হিসেবে কে আছে, দেখো HCl একটাই আছে। সো এটা কত, এটা হচ্ছে 36.5। সো দেখো এখানে কেজি এখানে কেজি, এভাবে বলা হয়েছে। তো তুমি গ্রামে হিসাব করলেও আসলে রেশিও একই থাকবে, এখানে আসলে গ্রামে হিসাব করছে, কেজিতেও হিসাব করতে পারো, বাট আসলে এগুলো আসলে ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ওয়েট নিয়ে কাজ করা হয়, তো সো তখন আসলে কেজিটা বেশি প্রাধান্য পায়, কেজিতে হিসাব নিকাশ করা হয়, বাট আলটিমেটলি তোমার রেশিও কিন্তু একই থাকবে, প্যারা নেই। সো এটা হচ্ছে HCl এর জন্য 36.5, আর নিচে যেটা আসছে দেখো মোট উৎপাদ সেটা হচ্ছে 58 আসছে। কেমনে আসলো একটু দেখি চলো। এখানে কার্বন আছে কয়টা, কার্বন আছে হচ্ছে 1 2 3, তিনটা কার্বন আছে, তাই না? তাহলে 12 ইন্টু হচ্ছে 3 প্লাস হাইড্রোজেন কয়টা আছে, 2 আর একে 3 4 5 6, 6টা হাইড্রোজেন আছে, তাহলে 1 ইন্টু 6 প্লাস অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে হচ্ছে একটা, তার মানে 16। তাহলে একটু হিসাব করি, 3 12 36, 36 আর 6 42, 42 আর 16তে হচ্ছে 58। ঠিক আছে, তাহলে এই যে এখানে 58, তাহলে এটা ক্যালকুলেট করা হয়েছে, ক্যালকুলেট করার পরে 0.63 আসছে এরকম একটা মান, এক্স্যাক্ট মানটা আসে 0.629। সো এখানে দেখো অপশন কি আছে, ওরকম কাছাকাছি মান নাই, সো একটা মানই মিলে গেছে, সেটা হচ্ছে 0.63। সো এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। ক্লিয়ার? ইয়েস, সবাই একটু জানাও কমেন্টে। আজকের ক্লাসটা এখানেই শেষ, এবং নেক্সট ক্লাসে দেখা হবে। কালকে মেবি কালকে তোমাদের শিডিউল অনুসারে কার ক্লাস, কালকে মনে হয় আমারই ক্লাস, থার্সডেতে হচ্ছে নাজমুল ভাইয়ের ক্লাস ম্যাথ। আচ্ছা, কালকে মনে হয় আমি ক্লাসটা নিতে পারবো না, কালকে অফ থাকবে, কালকের ক্লাসটা আজকে নিয়ে নিছি আর কি। থার্সডেতে হইতেছে তোমার নাজমুল ভাইয়ের ক্লাস, আর ফ্রাইডেতে হচ্ছে তোমার মিশকাত ভাইয়ের ক্লাস থাকবে, দুইজনই ম্যাথ নিবে। শনিবারে হচ্ছে শীতল ভাই ফিজিক্স ক্লাস নিবে। ওকে, ঠিক আছে, তাহলে এখানে সবাই সব কিছু বুঝতে পারছো। আজকে যতটুকু পড়াইছি সে ইয়েস ইয়েস কমেন্ট একটু জানায় দাও। খুব বেশি কিছু পড়াইনি, খুব সহজ সহজ জিনিস, বাট খুব আনকমন জিনিস, এগুলো সবাই জানে না, আমি জানি। হ্যাঁ, সো এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর নেক্সট ক্লাসে আমরা একটু ডিপে ঢুকবো, একটু জটিল বিষয় নিয়ে আলোচনা করব, তাপ রসায়নের চলক দেখাবো, তারপরে যে গিবসের মুক্ত শক্তি এই সমস্ত জিনিসপত্র নিয়ে আলোচনা করব, ব্যান্টফের সমীকরণ দেখাবো, গ্রাফ টাপ দেখাবো। নেক্সট ক্লাসে আসলে যে দেখো টেস্ট পেপারের প্রবলেম সলভ করব,
তারপর হচ্ছে বিভিন্ন অ্যাডমিশনে আসা প্রবলেম সলভ করব, আর্নিয়াস সমীকরণ দেখাবো, টেস্ট পেপারে আসা প্রবলেম সলভ করব, অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিংয়ে আসা প্রবলেম সলভ করব। ব্যাপক ক্লাস আছে, ঠিক আছে। সো এরপরে লাগাতার আমরা খালি ক্লাস নিতেই থাকবো। আমার লেকচার কন্টেন্ট রেডি করা শেষ, আমরা জাস্ট ক্লাস নিতে থাকবো। ওকে, বুয়েটের ম্যাথ করব, প্রচুর ক্লাস নেব। হ্যাঁ, সো এটা অনেক দিন পর্যন্ত চলবে এবং আমি চেষ্টা করব একটু রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো নেওয়ার জন্য। সো শিডিউল অনুসারে ক্লাসগুলো হবে। শিডিউল অনুসারে সপ্তাহে কেমিস্ট্রি ক্লাস থাকে 2টা, আমি হয়তো বা 3টা বা 4টাও নিতে পারি। সো শিডিউল ক্লাস তো নিবই, শিডিউলের বাইরে কখনো ক্লাস নিলে আমি হচ্ছে তোমাদের গ্রুপে খেয়াল রাখবা, গ্রুপে জানাই দিব। আর যারা এখনও আমার প্লেলিস্ট পাও নাই, ইউটিউব প্লেলিস্ট, তারা আমাকে নক করতে পারো, ইনবক্স করতে পারো, অথবা কমেন্টে খেয়াল রাখতে পারো, আমি কমেন্টে দিয়ে দিব। ঠিক আছে, সো তোমাদেরকে অনেক ধন্যবাদ।